আমি দেখলাম তার চোখ মুখের পাগলের মতো অবস্থা, হাতে তার বন্দুক, সে থর থর করে কাঁপছে। আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম, টেলার সাহেব, টেলার সাহেব, কি হয়েছে তোমার? তুমি বলো কি হয়েছে? টেলর তারপর দেওয়ালে হেলান দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, গুপ্ত, গুপ্ত, আমার ঘরের দরজায় কেউ ক্রমাগত লাথি মারছে আর আর অদ্ভুত একটা গান গাইছে। তুমি কি অমন করে আমার দরজায় গিয়ে ডাকছিলে? না 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 না, আমার বিছানা ছেড়ে আমি এক চুলও নড়িনি, কিন্তু কিন্তু আমার দরজাতেও কেউ আঘাত করছে আর বাইরে বাইরে ক্রমাগত গান গাইছে। কথা শেষ করতে না করতে দরজায় আবার মুহুর্মুহু আঘাত, আর সাথে সেই অদ্ভুত গান, লোকবুড়ির বসিনি ঘণ্টারি বাহার। ঠিক সেই সময় আচমকা একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়লো, আর সঙ্গে সঙ্গে খড়খড়ির জানলা প্রচন্ড শব্দ করে খুলে গেল। সে সময় আমি সরকারি কাজে বিদেশে থাকি, সেখান থেকে ছুটি নিয়েই দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কাজ ছিল, সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় 30 মাইলের বেশি পথ আমায় পার হতে হতো। তার উপর পাহাড়ি জঙ্গলে পথ, 1 মাইল মানে 2-3 মাইলের সমান। আবার রাতের বেলা বাঘ ভাল্লুকের সাথেও দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। সকাল সকাল বেরোলেও মাঝপথে সন্ধে হয়ে যাবে, তাই রাত্রে একটা মাথা গোঁজবার ঠাঁই দরকার। পথের মাঝে স্থানীয় রাজার এক শিকার কুঠি ছিল। রাজা তার বন্ধুদের নিয়ে শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের আশ্রয়। রাজার ম্যানেজারের সঙ্গে আমার আলাপ ছিল। তাকে গিয়ে অনুরোধ করলাম যে একটা রাত অন্তত আমায় শিকার কুটিতে মাথা গোঁজবার অনুমতি দিতেই হবে। তাই শুনে ম্যানেজার বাবু পান চিবোতে চিবোতে বললেন, আরে, এখন তো শিকারের সময় নয়, কুটি গালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাসও থাকতে পারেন। আপনি তো আজ একা নন, আজ রাত এখানকার পুলিশ সুপ্রিনটেন্ডেন্ট টেলার সাহেবও সেখানে বিশ্রাম নেবেন। কিন্তু একদম চিন্তাই করবেন না, কুড়িতে প্রচুর ফাঁকা ঘর পড়ে আছে, আপনার কোনো অসুবিধেই হবে না। কিন্তু কিন্তু কি? এই, আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? না, তেমন কিছু না। আসলে লোকের মুখে শুনি কুটিতে নাকি অপদেবতা আছে। পুলিশ সুপ্রিনটেন্ডেন্ট তো সাহেব মানুষ, কিন্তু আপনি... অপদেবতা? আরে হ্যাঁ হ্যাঁ, অপদেবতা ছাড়া কি বলবো। কুটির পাশের ওই জালবুনির ভেতরে সাঁওতালিদের এক ভুতুড়ে দেবতার মূর্তি আছে। আর সেই দেবতা নাকি আবার ভূতেদেরও রাজা। আর ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পর ওই এলাকা মারায় না। ওরা বলে ওদের দেবতা নাকি রাত্রিবেলায় কুটির ভিতরে ঘুমাতে আসে। ভেবে দেখুন একবার। এই শুনে আমি হো হো করে হাসতে লাগলাম। বললাম, আরে বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে না হয় রাত্রিবাসই করব। এ তো মস্ত পুণ্যের কথা। আমার কোনো অসুবিধা নেই, আমি রাজি। হ্যাঁ, আমি অবশ্য ওইসব ছেলে মানুষের কথা একদম বিশ্বাস করি না, তবু আমার জানিয়ে দেওয়াটা কর্তব্য, বলা তো যায় না। যথা সময়ে দুলিতে চড়ে রওনা হয়ে গেলাম। সন্ধ্যার কিছু আগেই তারপর শিকার কুঠুরিতে পৌঁছেও গেলাম। দুলি বেয়ারারা বলে গেল মাইল খানেক দূরে নাকি একটা গ্রাম আছে,
সেখানেই তারা রাত কাটাবে। কাল সকালে তারা আবার যথা সময়ে ডুলি নিয়ে চলে আসবে। কুটিতে ঢুকে কুটির বারান্দার দিকে এগিয়ে দেখি সেখানে একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাক পাইপ টানছেন। এই টেলর সাহেবের সাথে আমার আগে থাকতেই পরিচয় ছিল, তাই আমাকে দেখে একগাল হেসে টেলর সাহেব বললেন, এই যে গুপ্ত যে, হোয়াট আ সারপ্রাইজ! তুমি কোথায় যাচ্ছ? আমি তো ছুটি নিয়ে দেশে ফিরছি। তা আপনি? আমি তো হোমে ফিরছি। তা তুমি কি আজ এখানে থাকিবে নাকি? সাহেব, সেই রকমই তো পরিকল্পনা আছে। বাহ বাহ, ভালোই হলো। বেশ, একসঙ্গে দুজনে রাত্রিটা কাটানো যাবে। দুজন কেন সাহেব, তিনজন। তিনজন? তিনজন আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? ওকে আমি মানুষের মধ্যে গণ্যই করি না। আরে না না, আমি আপনার আর্দালির কথা বলছি না। এবারে সাহেব একটু ঘাবড়ে গেলেন। তবে কি কুঠির দারোয়ানের কথা বলছো? সে কিন্তু রাত্রে এখানে থাকে না। আরে না, আমি দারোয়ানের কথাও বলছি না। তবে তুমি কার কথা বলছো? কে বলো তো? সে কি সাহেব, আপনি শোনেননি সাঁওতালদের এক দেবতা রাতে আমাদের সঙ্গী হতে পারেন? এই কথা শুনে সাহেবও হেসে ফেললেন। তিনি বললেন, হ্যাঁ, শুনেছি শুনেছি, কিন্তু আমি ওসব গাল গল্পের একটুও বিশ্বাসই করি না। এই গুপ্ত, তুমি করো নাকি? হ্যাঁ, করলে করলে আর এখানে রাত কাটাতে আসি সাহেব? এই কথা শুনে টেলর সাহেব একটু থামলেন। তারপর কিছু চিন্তা করতে করতে তার পাইপে 3-4টে টান দিয়ে বললেন, দেখো গুপ্ত, সাঁওতালদের ওই দেবতাকে আমি দেখেছি। এটা ঠিক, এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটো নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? ইয়েস ইয়েস মাই বয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিক করেছি যাবার সময় ওই ভগবানের মূর্তিকে আমার সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন। আমি অবাকও হলাম, আবার হেসেও ফেললাম। সাহেবদের কাছ থেকে এর থেকে বেশি কি আর আশা করা যায়। বললাম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুঠিতে শুতে আসবে না। তবে যাই, এই বেলা একবার তাকে দর্শন করে আসি। আচ্ছা সাহেব, তার আড্ডাটা কোথায়? এবারে টেলর কুটির পিছন দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে ওইখানে, ওই শাল বনের মধ্যে দিয়ে কিছুক্ষণ হেঁটে গেলেই তুমি দেখতে পাবে। আমি আগে পরে না ভেবে পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই দিকে। কুটির পিছন দিকে মাইল কানেকের থেকেও বেশি বড় একটা শাল বন, অসংখ্য শাল গাছ সারি বেঁধে দাঁড়িয়ে। জঙ্গলে ঢোকার পরেই কেউ যেন মনে হলো মাথায় ছাতা দিয়েছে। সূর্যের আলো যেন হঠাৎ করে এক পরদ নেমে গেল। তার উপরে বর্ষার জঙ্গল, হঠাৎ করে যেন শীত লাগতে লাগলো। এরপর যত গভীর জঙ্গলে ঢুকতে থাকলাম, জঙ্গলের পরিচিত শব্দগুলোর সাথে অপরিচিত শব্দগুলোও যেন কানের ভেতরে বাজতে থাকলো। এরপরেই আলো ছায়ার সেই অদ্ভুত পরিবেশের মধ্যে একটু ফাঁকা জায়গা চোখে পড়ল। আর সেই ফাঁকা জায়গার ঠিক মাঝখানে মানুষের থেকেও উঁচু একটা পাথুরে ঢিবির উপরে এক বিভৎস মূর্তিকে দেখতে পেলাম। মূর্তিটি কাঠের তৈরি, তার উপরে কোনো এক আদিম রং এখনো চেপে রয়েছে।
তার দেহের গড়ন মানুষের মতো হলেও তার পরিমাপ কিন্তু একেবারেই মানুষের মতো নয়। আর তার মুখ যেন এক দানবের থেকেও প্রকাণ্ড। আর তার মুখের ভাব যে কি ভয়ঙ্কর তা বলে বোঝানো প্রায় অসম্ভব। দেখলেই যেন বুকের কাছটা ছ্যাঁত ছ্যাঁত করে ওঠে। তার মাথার চুলগুলো তার পিঠ পর্যন্ত ঝুলছে। কান দুটো হাতের তালুর মতো বড়। মুখখানা কিছুটা সিংহের আর ভাল্লুকের মুখ মেশানো। তারই মধ্যে দুটো গোল গোল কাঁচের মতো চোখ আগুনের মতো জ্বলছে। মূর্তিটা একটা বিশাল বড় হাঁ করে রয়েছে। আর সেই হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। এই মূর্তির কাঁধ থেকে মুখের দিকে তাকালে যেন মনে হচ্ছে কেউ বুঝি মাথাখানা কেটে এনে বসিয়ে দিয়েছে। দুটো হাত সে তুলে আছে বাঘের থাবার মতো, কিন্তু কোমর থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গই দেখা যাচ্ছে না, কারণ কাঠের গুঁড়ির ওপর আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তিটির গায়ের রং ছিল আলকাতরার মতো কালো, আর মুখের কোনো অংশ ছিল তার সাদা, কোথাও তামাটে, কোথাও আবার হলদেটে। মূর্তিটির দিকে তাকালেই মূর্তিটির বয়স অনুমান করা যায়, তার কারণ মূর্তির দেহের বিভিন্ন জায়গায় এখনো পুরু শ্যাওলার আস্তরণ চোখে পড়ছে। এছাড়াও মূর্তিকে ঘিরে চারপাশ তাকালেই বোঝা যাচ্ছে যে এই মূর্তির পূজার পদ্ধতি কখনোই কোনো সাধারণ দেবতার মতো নয়। এইসব দেখে আমি মনে মনে বললাম, এই মূর্তি যদি সত্যি সত্যি রাত্রে কুঠিতে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এই জীবনে আদৌ ভাঙবে তো? সেই বীভৎস দৃশ্য দেখার পর আমি আর সেখানে এক মুহূর্ত সময় নষ্ট করিনি। গুটি গুটি পায়ে তারপর আমি কুটিতে ফিরে এলাম। ফিরে দেখি টেলর কি যেন আকাশের দিকে দেখছে। সে আমাকে দেখে উত্তেজিত হয়ে বলল, গুপ্ত, তুমি এসে গেছো। লুক এট দ্য স্কাই। খুব জোরে ঝড় বৃষ্টি আসছে মনে হচ্ছে। ওই দেখো তুমি। দেখলাম সত্যি কথা, পশ্চিমের আকাশটা হঠাৎই যেন কোষ্টি পাথরের মতো কালো হয়ে গেছে। ঝড় বৃষ্টি আসতে আর বেশি দেরি নেই। এরপর ঝড় এসে সমস্ত অরণ্যকে যেন জাগিয়ে দিয়ে গেল। তারপর বৃষ্টি পড়ছে এমন অনেকটা সময় কেটে গিয়েছে। আমরাও আমাদের ডিনার খেয়ে নিদ্রা আরাধনায় মগ্ন হয়েছি। টেলর সাহেব সফল হলেও আমার আরাধনা কিছুতেই সফল হচ্ছে না। আমার চোখে ঘুম নেই। ভূত টুত আমি কিছুই মানি না, তবু কেন জানি মনটা কেমন যেন কুঁত কুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর জঙ্গলের মধ্যে সাঁওতালি দেবতার সেই বীভৎস মুখখানা মনের মধ্যে ক্রমাগত আনাগোনা করছে। যতই ভুলবার চেষ্টা করি, আজে বাজে নানান কথা ভাবি, ততই যেন সেই ভয়ানক চিন্তাগুলো মনের উপর চেপে বসে, নরম মাটির উপরে ভারী পায়ের ছাপের মতন। বাইরে অজোরে বৃষ্টি পড়েই চলেছে, সাথে মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া হু হু করে জানলা ভেঙে ভিতরে আসতে চাইছে। যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিকের গাছপালাগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। এরই মধ্যে শুনলাম আয়নার অট্টহাসি আর শিয়ালের মরা কান্না। ঠিক তারপরেই একবার শুনলাম বাঘের গর্জন।
এই সমস্ত কিছু চলছে বেশ অনেকক্ষণ ধরে। তারই মাঝে হঠাৎ আমার দরজার উপরে দুম দুম করে আওয়াজ হলো। ধড়মড় করে আমি বিছানার উপরে উঠে বসলাম। মনে মনে বললাম, সে কি এসেছে? সে কি সত্যি এসেছে? এরপরে বেশ অনেকক্ষণ নিস্তব্ধতা, সত্যি বেশ অনেকক্ষণ। দরজার উপর আর কোনো আঘাত হলো না। ভাবলাম ঝোড়ো হাওয়ায় চাপটায় দরজা বোধহয় নড়ে উঠেছে। নিজের কাপুরুষতার কথা ভেবে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়লাম। কিন্তু এমন সময় বাইরে থেকে ঝাঁঝালো এক বেসুরো সাঁওতালি গান শুনতে পেলাম। এই তো সাঁওতালি ভাষা। নিশ্চয়ই কোনো সাঁওতালি গান করছে। কিন্তু কিন্তু এত রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে তার উপর এত জন্তু জানোয়ার ভরা গভীর অরণ্যে কার এত মনে আনন্দ যে গান গাইতে ইচ্ছে করছে? আবারও দরজার উপর ধুম ধুম করে আওয়াজ হলো। এবার আরো অনেক জোরে। আমার শরীরও এবার একটু রোমাঞ্চিত হয়ে উঠল। বুঝতে পারলাম এ তো ঝড়ের ধাক্কা নয়, এ তো সত্যি সত্যি কেউ দরজা ঠেলছে। তবে কি সত্যি সে এখানে ঘুমোতে এসেছে? ঠিক এই সময় আবার সেই গান শুরু হলো। এবারে ঘরের খুব কাছে, একেবারে বারান্দার উপরে। সেই তীব্র কর্কশ ভাষার বিচ্ছিরি জ্ঞান জ্ঞানে গান। এদিকে হঠাৎ শুরু হলো এক উল্টো বিপদ। কুটির ভিতরের দিককার দরজায় ঘন ঘন আঘাত শুরু হলো। ভিতরে বাইরে সাঁড়াশি আক্রমণের বিপদ দেখে প্রাণ যখন আমার হাল ছেড়ে দিয়েছে, ঠিক সেই সময়ে শুনলাম, গুপ্ত, গুপ্ত, তাড়াতাড়ি দরজা খোলো গুপ্ত। It is very danger here. তোমার ভগবানের দোহাই গুপ্ত, দরজা খোলো। আমার বুঝতে অসুবিধে হলো না যে টেলর সাহেবের গলা। মনে মনে বললাম, বাঁচলাম। তারপর তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। টেলর হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। আমি দেখলাম তার চোখ মুখের পাগলের মতো অবস্থা। হাতে তার বন্দুক, সে থর থর করে কাঁপছে। আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম, টেলার সাহেব, টেলার সাহেব, কি হয়েছে তোমার? তুমি বলো কি হয়েছে? টেলর তারপর দেওয়ালে হেলান দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, গুপ্ত, গুপ্ত, আমার ঘরের দরজায় কেউ ক্রমাগত লাথি মারছে আর আর অদ্ভুত একটা গান গাইছে। তুমি কি অমন করে আমার দরজায় গিয়ে ডাকছিলে? না 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 না, আমার বিছানা ছেড়ে আমি এক চুলও নড়িনি। কিন্তু কিন্তু আমার দরজাতেও কেউ আঘাত করছে, আর বাইরে বাইরে ক্রমাগত গান গাইছে। কথা শেষ করতে না করতে দরজায় আবার মুহুর্মুহু আঘাত, আর সাথে সেই অদ্ভুত গান। ঠিক সেই সময় আচমকা একটা ঝড়ের ঝাপটা এসে
দরজা জানলার উপরে আছড়ে পড়লো, আর সঙ্গে সঙ্গে ঘরকড়ির জানলা প্রচন্ড শব্দ করে খুলে গেল। আর সাথে সাথে বিদ্যুতের আলোতে স্পষ্ট দেখলাম বারান্দার উপরে কারো একটা জীবন্ত ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তি? আপনি আপনি দেখলেন? আপনি দেখলেন টেলর সাহেব? হ্যাঁ, দেখলাম আমি গুপ্ত, সবটা দেখলাম। ওটা কে? আমার মনে হয় এখানে যে প্রতি রাত্রে ঘুমাতে আসে, এটা এটা সে। টেলার যেন আমার মনের কথাটাই মুখ দিয়ে বলে দিল। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল, মাথার চুল অব্দি খাড়া হয়ে উঠল। ঠিক সেই সময় কিছু বুঝে ওঠার আগেই টেলরের বন্দুক প্রচন্ড শব্দে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে সেই ছায়া মূর্তি বারান্দার এক পাশ থেকে আমাদের চোখের আড়ালে সরে গেল। সঙ্গে সঙ্গে টেলর চিৎকার করে উঠল, গুপ্ত! গুপ্ত, তাড়াতাড়ি যাও, জানলা বন্ধ করে দাও এক্ষুনি। কাম অন, বন্ধ করে দাও তাড়াতাড়ি। আমার পা যেন চলতেই চাইছিল না। কিন্তু টেলর যদি মনে করে যে বাঙালি কাপুরুষ, তাই ভেবে মনের সমস্ত শক্তিকে সঞ্চয় করে গুটি গুটি পায়ে এগিয়ে জানলাটাকে কোনো রকমে বন্ধ করে দিলাম। টেলর টলতে টলতে আমার বিছানার উপরে এসে বসে পড়ল। তারপর প্রায় কাঁদো কাঁদো সুরে আমায় বলল, গুপ্ত, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আজ আমি তোমার সাথে তোমার বিছানাতে রাত্রিটা কাটাবো। প্লিজ প্লিজ, তুমি আপত্তি করো না। আমরা ভাবছিলাম সেই রাত্রের মতো হয়তো নিশ্চিন্ত, কিন্তু তারপরেই আবার শোনা গেল, অবশেষে সেই অভিশপ্ত রাত্রি শেষ হয়ে সকাল হলো, কিন্তু বৃষ্টি তখনও অজোরে ঝরেই চলেছে। তারপর আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। সমস্ত আকাশ যেন কালো মেঘের ঘেরা টোপে ঢাকা। সূর্যকে যেন কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর খালি চোখে নজর যায় শুধু দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট বাহিনী আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে গলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারা। কোথাও পশু পাখি, কীট পতঙ্গ বা জীব জন্তুর চিহ্ন মাত্র নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে ভেগে আক্রমণ করতে ছুটে চলেছে। এই সব দেখতে দেখতে হঠাৎই বারান্দার এক কোণে চোখ গেল। দেখলাম কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। গত রাত্রের ঘটনাবলীর কথা মাথায় রেখে আমার সমস্ত সন্দেহের তীর ওই ব্যক্তির উপরেই গিয়ে পড়ল, এবং যথারীতি আমি প্রচন্ড রেগে গিয়ে তাকে ডাকলাম। এই এই ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ ওঠ। বল বল কে তুই, বল কে তুই? এইভাবে বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরিয়ে এলো। এই এই কে তুই? আমি আমি ওই গ্রামের পূজারি বটে। ঠাকুর? এই ঠাকুরটা আবার কে? ওই যে যিনি ওই শালবনির জঙ্গলটিতে থাকেন বটে। তাই? তাহলে তুই কি করছিস এখানে? তারপর রোজ রাত্রে এইখানে ঘুমাইতে আসেন না।
আমিও তার লগে লগে আসি বটে। ও, কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি? লা লা লা, আমি একা লয়, আমার সাথে ঠাকুরও ঠেলছিলেন বটে। ঠাকুর? আর গান? গানটা কে গাইছিল? আমি বটে। আমাদের কথাবার্তা শুনে এমন সময় টেলার সাহেব ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললাম। টেলর তো শুনেই মহা খেপে গেল। ঘুষি পাকিয়ে সেই ঠাকুর মশাইয়ের দিকে তেড়ে ছুটে গেল। You scoundrel! Wait! I'll get you! পালাবে না তুমি! তুমি দাঁড়াও, আমি তোমায় মেরেই ফেলবো! আর তার যাওয়া মাত্রই সেই সাঁওতাল এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরের বনের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। টেলর বলে উঠল, ওই রাস্কেলটাকে ধরতে পারলে একেবারে দেখিয়ে দিত। ও, সারা রাত কি অশান্তিতেই না কেটেছে আমাদের। বাপরে বাপ! যাকে যাকে সাহেব, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন এখন আমাদের যে উপায় কি হবে কে জানে। কুঠির দারোয়ানও এলো না। ডুলি বেয়ারাও এই দুর্যোগে মনে হচ্ছে আর আসবে না কেউ। আমরা আমরা ফিরবো কেমন করে সাহেব? দেখো গুপ্ত, আমাকে যেমন করেই হোক আজ ফিরতে হবে। বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কেটে ফেলেছি। আমার কোনো উপায় থাকলে আমি তোমাকে স্টেশন পর্যন্ত অন্তত ছেড়ে দিতাম, কিন্তু আমার তো টু সিটার গাড়ি। আমার আর আড্ডারি ছাড়া তো একটু জায়গা হবে না। তুমি, তোমার চাকর, তোমার মালপত্র কতটুকু গাড়িতে ধরবে না। কাজেই তোমাকে এখানে ফেলেই হয়তো আমায় চলে যেতে হবে গুপ্ত। তুমি কিছু মনে করো না প্লিজ। এই বলে টেলর সাহেব তার আর্দালিকে হাঁক দিয়ে ডাকলেন আর বললেন, আরদালি, আরদালি, আমার মালপত্র সব গুছিয়ে গাড়িতে তোলো, আর তারপর ওই শালবনের ভেতর থেকে ওই কাঠের মূর্তিটা নিয়ে আসার ব্যবস্থা করো। টেলর সাহেবের কথা শুনে এবার আমি একটু অবাক হলাম। বললাম, তুমি সত্যি সত্যি ওই পুতুলটাকে ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? একদম চাই। আমার যেমন কথা তেমনই কাজ। এর কিছুটা সময় পরে টেলর সাহেব আমাকে বিদায় জানিয়ে তার আর্দালিকে নিয়ে চলে গেলে কুটিতে পড়ে রইলাম আমি একা। আস্তে আস্তে রাত্রি নামলো। বৃষ্টি কিন্তু তখনও থামেনি। আমি এখনো সেই কুটিতেই বন্দি হয়ে আছি। টেলর যাওয়ার সময় কিভাবে জানি না সেই সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। কাজেই সে আর এই রাত্রে কুটির ভিতরে ঘুমাতে আসবে না। চোখে কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। অনেক ভাবনা চিন্তা করে একটা ইংরেজি নভেল বার করে পড়তে বসলাম। ঘন্টা খানেক পরে তন্দ্রা এলো, তাই আলোটা কমিয়ে দিয়ে ঘুমোনোর উপক্রম করছি। ঠিক সেই সময় শুনলাম বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হলো। ঠিক যেন কাঠের উপরে পায়ে চলার শব্দ। তারপর ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের একেবারে কাছে চলে এলো। দরজার উপরেই তখন শুনলাম ধাক্কার পর ধাক্কা। এ যেন গত রাত্রের ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে। আমি অনেক চেষ্টা করেও অঙ্ক মেলাতে পারলাম না। মনে মনে বললাম, এ আবার কি আপদ রে বাবা!
টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে, এ আবার কে জ্বালাতে এলো? এ নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেটা। সে হতভাগা রোজ রাত্রে এখানে আরাম করে ঘুমোয়, আর চারিদিকে রটিয়ে দেয় কুটির ভিতরে নাকি ভূতের রাজা ঘুমোতে আসেন। দাঁড়া 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 বেটা, তোকে দেখাচ্ছি, দাঁড়া। ধাক্কার জোর কিন্তু বেড়েই চললো। আমার একটু মাথা গরম হলো এবার। আমি ভাবলাম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই, কিন্তু তারপরেই আবার মনে হলো না না না, সে কাজটা করা বোধহয় ঠিক হবে না। এই দুর্যোগে জঙ্গলের মধ্যে রাত্রে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্ট লোক কুমন্ত্র বেঁচে থাকে। আমি তারপর গত রাত্রের সেই বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজায় এক জায়গায় একটা ছেঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে আমি ঢুকিয়ে দিয়ে চিৎকার করে বললাম, এই, কে? আজ এক্ষুনি চলে যাও, নইলে নইলে কিন্তু আমি এখনই বন্দুক ছুড়বো। কোনো জবাব এলো না। উল্টে দরজার উপরে ধাক্কা তো থামলই না, বরং বেড়ে গেল। তারপর হঠাৎই বাইরে বিশ্রী গলায় এক প্রচন্ড অট্ট হাসি শুরু হলো। এরপর আমি নিজেকে ধরে রাখতে না পেরে বন্দুকের গোড়া টিপে দিলাম। সঙ্গে সঙ্গেই দরজার উপরে ধাক্কাও থেমে গেল। এরপর অল্প কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপরে যে ঠক ঠক শব্দটা দরজার কাছে উঠে এসেছিল, সেটাই যেন দরজা থেকে এবারে দূরে সরে যেতে লাগলো। তারপর আস্তে আস্তে কুটির সিঁড়ির থেকে সেই আওয়াজটা দূরে মিলিয়ে গেল। কিন্তু মিলিয়ে যাওয়ার খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী অট্ট হাসি শোনা গেল। এই হাসি এতটাই অমানবিক যে আকাশ পাতাল জঙ্গল যেন কেঁপে উঠছিল। মানুষের রক্ত যেন জল করে দেয়। বলা বাহুল্য, এরপরে আমার আর সেই রাত্রে ঘুম হয়নি। ভোর রাত্রে অবশেষে বৃষ্টি থেমে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন আনন্দে ভরিয়ে তুলল। সেই রোদ দেখে তো আমার মনটাও বড় খুশি হয়ে গেল। অত দুই রাত্রের কথা যদি কাউকে না বলে দেওয়া হয়, সকালে সেই পরিবেশ দেখে তা কিছুই বোঝা যায় না। এরপরেই বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে আবার শুয়ে রয়েছে। আমার বুঝতে আর অসুবিধে হলো না। আমি তেড়ে গিয়ে মারলাম তাকে এক ধাক্কা। সে ধড়মড় করে উঠে বসলো এবং যথারীতি দেখি সেই সাঁওতালি পুরোহিত লোকটা। এবারে আমি প্রচন্ড রেগে গিয়ে তাকে বললাম, এই, এই, কাল রাতে আবার কি করতে এসেছিলি সেখানে? ভারী চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব কিন্তু একটুও বদলালো না। সে যথেষ্ট শান্ত স্বরে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমাইতে এসেছিলেন বটে, তাই আমিও লগে লগে এসেছি বটে। ও, তোর ঠাকুর? তোর কোথায় তোর ঠাকুর? সাহেব তো তাকে নিয়ে ইংল্যান্ডে চলে গেছে। আমার কথা শুনে সেই সাঁওতাল পুরোহিত মুচকি হেসে বলল, লালা,
আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন, তিনি কোথাও যান নাই। মিথ্যে 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 কথা। আমি আমি নিজের চোখে দেখেছি টেলার সাহেব তাকে নিয়ে চলে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে আবারও সেই একই কথা আমায় বলল। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন, তিনি কোথাও যান নাই। এরপর আমি আর এক মুহূর্ত দেরি করিনি, সঙ্গে সঙ্গে কুটি থেকে বেরিয়ে পড়লাম আর সেই শালবনের জঙ্গলের ভিতর দিয়ে মূর্তির দিকে দৌড়ে চললাম। যথাস্থানে পৌঁছে গিয়ে আমি প্রচন্ড অবাক হয়ে দেখলাম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক যেখানে দাঁড়িয়েছিলেন সেইখানেই দাঁড়িয়ে আছেন। তিনি যেন আমার দিকেই দেখছেন। শুধু তাই নয়, মূর্তির পেটের উপরে যেন একটা গর্ত, যেন একটা বন্দুকের গুলি সেখান দিয়ে চলে গেছে। আর সেই গর্তের চারপাশে জমাট হয়ে আছে টাটকা রক্তের দাগ। শুধু সেখানেই নয়, সম্পূর্ণ মূর্তিটিকেই যেন রক্ত দিয়ে স্নান করানো হয়েছে। আর তার হাতের নখ আর জিভ থেকে এখনো ঝরছে টাটকা ফোঁটা ফোঁটা রক্ত। আমি প্রচন্ড ভয়ে শক্ত হয়ে গেলাম আর ভাবলাম, কি দেখলাম? কি দেখলাম আমি? না, এই সত্যি হতে পারে না, এ সত্যি হতে পারে না। তবে কি আমার বন্দুকের গুলিতেই? আমার সমস্ত হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। আমি আর সেই মূর্তির দিকে তাকিয়ে থাকতে পারলাম না। কোনো এক অজানা ভয়ে আমার সমস্ত শরীর যেন আচ্ছন্ন হয়ে পড়ল। আকাশ বাতাসে পাখির ডাক আর অচেনা জন্তু জানোয়ারের ডাক যেন হঠাৎ করে প্রচন্ড বেড়ে গেল। আমি প্রাণপণে সেখান থেকে দৌড়তে লাগলাম। আর আমার পিছনে দূর থেকে শুনতে পেলাম সেই প্রচন্ড এক অট্ট হাসি। না না,